আরজি কর এবার দেশের সর্বোচ্চ আদালতে আরজি কর নিয়ে সওয়াল জবাব, মোক্ষম কিছু প্রশ্ন সওয়াল জবাবে উঠে আসছে। বিচারপতিদের মোক্ষম কিছু প্রশ্ন, যে প্রশ্নগুলোর কথা বারবার বিভিন্ন জায়গা থেকে উঠে এসেছে। সিবিআই তদন্ত করে খোঁজার চেষ্টা করছে টাইম লাইন, বেশ কিছু সময় সারণী মিলছে না, ঘটনার আগের পরের বেশ কিছু সময় নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। তো সুপ্রিম কোর্টের সময় নিয়েই প্রশ্ন তুললো যখন সকালে খবর পাঠানো হয়েছে পরিবারকে যে তাদের সন্তান মারা গিয়েছেন, রাতে সেই পরিবার এফআইআর করছে। তার আগে হাসপাতাল নিজে থেকে কেন অভিযোগ জানায়নি থানায়, কেন হাসপাতাল এফআইআর করেনি, প্রশ্ন তুলছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টে এই মুহূর্তে চলছে আরজি কর নিয়ে শুনানি। শতপ্রণোদিত মামলায় বেশ কিছু প্রশ্ন, জোরালো প্রশ্ন। নয়াদিল্লি থেকে আমার প্রতিনিধি মৈত্রী আমার সঙ্গে সরাসরি রয়েছেন। মৈত্রী, প্রথমে একটু জেনে নেব টাইমিং, সময় নিয়ে প্রশ্ন উঠছে, কি প্রশ্ন উঠছে? আজকের সুপ্রিম কোর্টের শুনানিতে কিন্তু একের পর এক প্রশ্ন উঠতে থাকে। তার মধ্যে প্রথমেই প্রশ্ন ওঠে সময় নিয়ে, অর্থাৎ যখন এই তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হলো এবং তারপরে এফআইআর রুজু হলো কখন গিয়ে। প্রথমে রাজ্যের তরফ থেকে রাজ্যের আইনজীবী কপিল সিবাল তিনি বলেছিলেন যে দুপুরেই একটি ইউডি কেস রুজু করা হয়েছিল, কিন্তু সেই আর্গুমেন্ট মানতে চাননি প্রধান বিচারপতির যে বেঞ্চ রয়েছেন, বিচারপতি বেঞ্চের অন্যান্য বিচারপতিরা। তাদের বক্তব্য স্পষ্ট যে ইউডি কেস রুজু করা আর এফআইআর রুজু করা দুটো এক বিষয় নয়। তারপরে তারা জানতে পারেন যে রাত 11:45 এফআইআর রুজু হয় এবং তার আগে 8টায় তার বাবার হাতে এবং এফআইআর রুজু করেন তার বাবা, অর্থাৎ এই নিগৃহীতা ছাত্রীর বাবা, তিনি এফআইআর রুজু করেন। এবং সেখানেই তাদের প্রশ্ন যে বাবার হাতে দেহ হস্তান্তরের 3 ঘন্টা বাদে গিয়ে এফআইআর রুজু হলো, কেন এত সময় লেগে গেল এফআইআর রুজু করতে? এবং সেখানে অধ্যক্ষের ভূমিকা নিয়েও কিন্তু যথেষ্ট প্রশ্ন তোলা হয়েছে এবং একই সঙ্গে অধ্যক্ষের বদলির বিষয়টি, অধ্যক্ষের রিজাইন করা এবং তার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই তার অন্য মেডিকেল কলেজের প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পাওয়া, এই বিষয়টিও কিন্তু এই জায়গাটা আমি একবার ধরতে চাইছিলাম যে প্রথমে হাইকোর্ট প্রথমেই জানিয়েছিল বা প্রশ্ন তুলেছিল এমন ক্ষমতাশালী সন্দীপ ঘোষ যার জন্য ঠিক 12 ঘন্টার মধ্যে তাকে সাসপেন্ড করে বা তাকে সে অবসর, মানে সে যখন বলে দিচ্ছে যে সেই পথে থাকবে না, পদ থেকে সরে যেতে চাইছে, তারপরে তাকে অন্য একটা জায়গায় প্রিন্সিপালের পদ দেওয়া হলো, এতটা ক্ষমতাশালী। হাইকোর্ট প্রশ্ন তুলেছিল সন্দীপ ঘোষ প্রসঙ্গে, যে সন্দীপ ঘোষ এখনো পর্যন্ত লাগাতার ম্যারাথন যেটা করছে সিবিআই, তাকে রোজ তাকে একবার ডেকে পাঠাচ্ছে, বিভিন্ন প্রশ্নের উত্তর চাইছে, সেই সন্দীপ ঘোষ প্রসঙ্গে সুপ্রিম কোর্ট কি বলছে? দেখো, সন্দীপ ঘোষের ভূমিকা এবং সন্দীপ ঘোষ সংক্রান্ত বিষয় কিন্তু আজকে প্রশ্ন এড়ায়নি একেবারে। এই প্রশ্ন কিন্তু দফায় দফায় উঠে এসেছে আজকে প্রধান বিচারপতির। কি কি প্রশ্ন উঠেছে? প্রথমেই যেমনটা একটু আগে তোমাকে আমি বললাম যে এই ঘটনা পরম্পরা, যে কেন এফআইআর রুজু করতে এত দেরি এবং সেক্ষেত্রে অধ্যক্ষের ভূমিকা কি ছিল, কারণ তিনি যখন পরিবারের সদস্যরা তারা এসে পৌঁছায়নি সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে লিগ্যাল গার্জিয়ান তিনি ছিলেন, ফলে সেক্ষেত্রে দাঁড়িয়েও কেন এফআইআর রুজু করা হলো না, কেন শুধুমাত্র আনন্যাচারাল ডেথের মামলা রুজু করা হলো, এই প্রশ্ন উঠেছে। তার পাশাপাশি একেবারেই এই প্রশ্ন তোলা হয়েছে যে অধ্যক্ষ সন্দীপ ঘোষ যিনি অবসর নিলেন এবং তিনি পদত্যাগ করলেন, অবসর না পদত্যাগ করলেন এবং পদত্যাগ করার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই তিনি একটি অন্য মেডিকেল কলেজে তিনি অধ্যক্ষের দায়িত্ব পেয়ে গেলেন। এই গোটা বিষয়টিতেই কিন্তু যথেষ্ট আশ্চর্যভাবে প্রশ্ন করেন সিজেআই ডিওয়াই চন্দ্রচূড়। তিনি প্রশ্ন করেন যে এটা কিভাবে সম্ভব হলো। এর পাশাপাশি সন্দীপ ঘোষের ভূমিকার সঙ্গে সঙ্গেও কিন্তু প্রশাসনের ভূমিকাও কিন্তু তাদের প্রশ্নের মুখে উঠে এসেছে আজকে। কি কি ভূমিকার ব্যাপারে তারা প্রশ্ন তুলেছেন, কারণ তারা বলছেন যে 7,000 মানুষ এসে র্যান্ডালাইজ করলেন হাসপাতাল এবং সেই জায়গাটা যে হাসপাতালে ক্রাইম সিন হয়েছে সেই ঘটনাস্থলে 7,000 জন জমায়েত হয়ে গেল এবং সে বিষয়ে কারোর কোনো সুপ্রিম কোর্ট কি মনে করছে এটা ইন্টেলিজেন্স ফেলিওর, রাজ্যের গোয়েন্দা বিভাগ ব্যর্থ, পুলিশের কাছে কোনো খবরই ছিল না 7,000 লোকের জমায়েত হবে, যে প্লেস অফ অকারেন্স যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কোনো কেসের ক্ষেত্রে, সেখানে রাতারাতি 7,000 লোক হুট করে চলে এলো, সেটা পুলিশ জানতে পারলো না, এটা পুলিশের ব্যর্থতা মনে করছে সুপ্রিম কোর্ট। মৈত্রী, দেখো
দেখো সুপ্রিম কোর্টের তরফ থেকে পুলিশের ব্যর্থতার কথা উল্লেখ না করা হলেও তারা এই প্রশ্নটা তুলেছেন যে পুলিশ কি করছিল যখন এই 7,000 মব ঢুকে গেল, সে বিষয়ে পুলিশের কাছে কোনো খবর রইল না কিভাবে, এবং তখন পুলিশের ভূমিকাই বা কি ছিল যখন এই 7,000 মানুষ ঢুকে হাসপাতাল ভ্যান্ডালাইজ করলো, আন্দোলনকারীদের উপর হামলা করলো, এবং এমন একটি জায়গায় এবং হাসপাতাল ভ্যান্ডালাইজ করা হচ্ছে যে হাসপাতালে এই ঘটনাটি ঘটেছে, অর্থাৎ প্লেস অফ অকারেন্স যে হাসপাতাল সেখানে এই ঘটনাটি ঘটেছে, এবং সেখানেই ভাঙচুর চালিয়ে দিল, এবং সেখানে পুলিশের ভূমিকা কি ছিল, এবং সেখানেই এসজি অর্থাৎ সলিসিটর জেনারেল তুষার মেহতা তিনি বলছেন যে ইট ইজ ইম্পসিবল, তাদের বক্তব্য যে এটা একেবারে ইম্পসিবল, যদি 7,000 মানুষের জমায়েত, পুলিশের কোনো ইনফরমেশন রইল না, পুলিশের কাছে কোনো ইনফরমেশন ছিল না, এবং 7,000 মানুষ জমায়েত হয়ে গেল, 7,000-এর মব জমায়েত হয়ে গেল, এটা কার্যত ইম্পসিবল। সেই প্রশ্ন সেই বিষয়ে কিন্তু মন্তব্য করেন আজকে সলিসিটর জেনারেল, তার বক্তব্য তিনি পেশ করেন। এর পাশাপাশি সুপ্রিম কোর্ট তখনই কিন্তু জানতে চায় যে, এবং আরও একটা বিষয় কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে উঠে এসেছে আজকের এই শুনানিতে, সেখানে রাজ্যের ভূমিকা, অর্থাৎ যেভাবে আন্দোলন চলছে এবং সেই আন্দোলন চলার পরিপ্রেক্ষিতে রাজ্যের ভূমিকাটাও কিন্তু কোথাও একটা গিয়ে প্রশ্নের মুখে উঠেছে, এবং সেখানে সুপ্রিম কোর্টের তরফ থেকে তাদের বক্তব্য খুব স্পষ্ট, তাদের বক্তব্য হচ্ছে রাজ্যের ক্ষমতা কখনোই প্রোটেস্টারদের ওপর, যারা আন্দোলন করছে, যারা এই ব্রুটালিটি, যে ক্রাইম যেটা ঘটেছে, যা নৃশংসতায় গোটা দেশ কেঁপে গেছে, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে রাজ্য তার ক্ষমতা যেন প্রোটেস্টারদের ওপর প্রয়োগ না করে, অর্থাৎ তিনি একদম ক্যাটাগরিক্যালি বলেছেন যে দ্য পাওয়ার অফ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট শুড নট বি আনলিশ আপন দ্য প্রোটেস্টার্স, অর্থাৎ তাদের সাথে ধৈর্য সহকারে তাদেরকে ডিল করার কথা বলা হয়েছে, এবং তাদের ওপর কোনো রকমের ক্ষমতা প্রয়োগের বিষয়ে কিন্তু প্রয়োগ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফে। আরেকটা গুরুত্বপূর্ণ দিক, আজকাল এই আরেকটা গুরুত্বপূর্ণ দিক তুমি বলছো বলেই সেই জায়গাটা আমি আরেকটু পিন পয়েন্ট করতে চাইছি, তা হলো এর আগেও বিভিন্ন রাজ্যে দেখা গিয়েছে জুনিয়র চিকিৎসকরা আক্রান্ত হয়েছেন বিভিন্নভাবে, এবং সেটা নিয়ে একটা পুঞ্জীভূত ক্ষোভ ছিল চিকিৎসকদের মধ্যে, তাদের নিরাপত্তা নিয়ে। সেই ক্ষোভের আগুনে যেন ঘি পড়লো আরজি করের ঘটনার পরে। সারা দেশের চিকিৎসকরা একদিনের কর্মবিরতি পালন করলেন, রেসিডেন্স ডক্টরসরা তারা ঘেরাও পর্যন্ত করলেন প্রায় স্বাস্থ্য মন্ত্রক। এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য সুপ্রিম কোর্ট কি বলছে? দেখো অতনু, সুপ্রিম কোর্ট কিন্তু আজকে তাদের বক্তব্যে খুব স্পষ্ট, তারা কিন্তু মানছেন যে দিনের পর দিন যে ঘটনা ঘটে চলেছে সেটা জুনিয়র ডাক্তারদের এবং চিকিৎসকদের জন্য, যারা জুনিয়র চিকিৎসক, যারা ঘন্টার পর ঘন্টা ডিউটি করেন, বিভিন্ন হাসপাতালে যারা পরিষেবা দেন, তাদের জন্য যথাযথ নয়, তাদের সুরক্ষা নিশ্চিত নয়, এবং খুব স্বাভাবিকভাবেই তারা একাধিক ঘটনা ঘটেছে এর আগেও, যেখানে জুনিয়র ডাক্তাররা তারা কখনো রোগী পরিজনের হামলার মুখে পড়েছেন এবং তারা অ্যাটাক হয়েছেন। খুব স্বাভাবিকভাবে পেট্রিয়ার্কি সোসাইটি থাকার জন্য মহিলা চিকিৎসক এবং এমনকি মহিলা নার্সরাও, চিকিৎসা কর্মীরাও, তারাও কিন্তু অনেক বেশি আক্রমণের শিকার হন, এবং তারা স্পষ্ট করে দিচ্ছেন এটাই যে একটা সেফ ওয়ার্ক এনভায়রনমেন্ট তৈরি করা হচ্ছে একেবারে হিউম্যান রাইটসের একটা অংশ, এবং সেফ ওয়ার্ক এনভায়রনমেন্ট থাকা এবং একটা সেফ ওয়ার্ক এনভায়রনমেন্টে গিয়ে কাজ করার অধিকার মহিলাদেরও ততটাই রয়েছে যতটা তাদের পুরুষ কাউন্টার পার্টের। এই কথা কিন্তু এটা যেমন ঠিক, এবং এবার আশা করি সুপ্রিম কোর্ট যে টাস্ক ফোর্স গঠন করার কথা বলছে, তারপরে এই নিরাপত্তা সুনিশ্চিত হওয়ার একটা পথ দেখা গেল। কিন্তু পাশাপাশি এটাও ঠিক যে দেশ জুড়ে যে কর্মবিরতি, সেই কর্মবিরতিতে সবচেয়ে বেশি হয়রান হচ্ছেন রোগীর পরিবার, আত্মীয়রা। সে বিষয়ে কোনো পর্যবেক্ষণ আজ সুপ্রিম কোর্টের রয়েছে? অবশ্যই সুপ্রিম কোর্ট এই বিষয়টি তারা তুলে ধরেছেন। তারা স্পষ্টতই বলছেন যে একাধিক এরকম হাসপাতাল রয়েছে যেখানে বছরের পর বছর লেগে যায় একজন রোগীর অ্যাপয়েন্টমেন্টের ডেট পেতে, এবং সেখানে দীর্ঘদিন ধরে বহির্বিভাগ এবং ইলেকটিভ ওটি বন্ধ করে আন্দোলন চালাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। ফলে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে তিনি চিকিৎসকদের কাছে অনুরোধ করেছেন যে চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করা তাদের নাম্বার 1 প্রায়োরিটি, এবং সেই কারণে তারা 10 সদস্যের ন্যাশনাল টাস্ক ফোর্স গঠন করে দিচ্ছেন, যেখানে চিকিৎসকদের সঙ্গে
সঙ্গে সঙ্গে থাকবেন সরকারের প্রতিনিধিরাও, সেখানে স্বাস্থ্য মন্ত্রক, কেন্দ্র সরকারের প্রতিনিধিরাও যে ন্যাশনাল টাস্ক ফোর্সে থাকবে। কিন্তু তারা চিকিৎসকদেরকে অনুরোধ করেছেন রোগী স্বার্থের কথা মাথায় রেখে, তার কারণ এই যে আন্দোলন তাদের চলছে তার ফলে সব থেকে বেশি ভোগান্তির শিকার হতে হয়েছে রোগীদেরকে, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়েই তিনি জুনিয়র ডাক্তারদের কাছে অনুরোধ করেছেন যেন তারা কর্মক্ষেত্রে ফিরে আসেন। সুপ্রিম কোর্টে আর ঠিক কি কি হলো, কি কি সওয়াল জবাব হলো, কি কি প্রশ্ন উঠলো, কি কি নির্দেশ দেওয়া হচ্ছে, কি পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের? আমার সঙ্গে সরাসরি নয়াদিল্লি থেকে মৈত্রী আছে, বলবেন।